জীবনে কোনোদিন এত গাঁজা দেখিনি আমি। বিশ্বের 40% চরস এখান থেকেই আসে। তা আমরা দেখব কিভাবে এই চরস সব জায়গায় পৌঁছে যায় আর পুরো প্রক্রিয়াটা দেখব। প্রতিবার লোকেরা আমাদের ক্যামেরা নিয়ে গাড়িতে দেখতে পেলেই অপমান করে বা বলে ক্যামেরা সরিয়ে রাখতে, পুলিশকে ডেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এই সেই কেতামার আসল গ্রিন গোল্ড। আমি মাদক সেবনের পরামর্শ দিচ্ছি না এবং ভিডিওটি সম্পূর্ণ তথ্যমূলক। পেপসি একজন স্থানীয় উৎপাদনকারী আর আমরা জানিও না উনি কোথায় থাকেন অথবা আমাদের সাথে দেখা করবেন কিনা। আমরা সম্পূর্ণ অন্ধের মতো ভেতরে যাচ্ছি। আমরা কেতামার উদ্দেশ্যে যাত্রা শুরু করি, যা মরক্কোর বৃহত্তম চরস উৎপাদন কেন্দ্র। এখানে খুব বেশি লোক যায় না কারণ এটা বেশ বিপজ্জনক। আমরা বছর 50-এর আইরিশ নাগরিক শন আর আজীবন মরক্কোর নাগরিক সিমোর সাথে যাচ্ছি। শহর থেকে গাড়িতে 3 ঘন্টার পথ। এখনো পর্যন্ত গাঁজার কোনো চিহ্ন নেই, কিন্তু যত কাছে যাচ্ছি ততই স্নায়ুর উত্তেজনা বাড়ছে। পেপসিকে চেনেন? না না হ্যাঁ না, গাজার রাজা। অবস্থা যেহেতু ভালো নয়, তাই আমরা এলাকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনোভাবে একজন লোককে খুঁজে পাওয়া গেল যে পেপসিকে চেনে। উনি আমাদের বিশ্বাস করলেন আর বললেন কিছু বন্ধু আমাদের তার কাছে নিয়ে যেতে পারে। আমরা সোজা সেখানেই গেলাম। তোমার জায়গা আছে, উঠে এসো ট্যাক্সিতে, চলো যাই। এই যে আমরা অচেনা লোকেদের সাথে পেপসির বাড়ির দিকে যাচ্ছি আর 15 মিনিটের উত্তেজনার পর আমরা পৌঁছেও গেলাম। যেভাবেই হোক আমরা এটা করেছি। পেপসি তখনই আমাদের স্বাগত জানালেন আর ওর বাড়িতে 1 কাপ চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। জীবনে তোমাকে ভালো থাকতে হবে আর মগজ পরিষ্কার রাখতে হবে, শান্ত থাকবে আর চুরি করবে না। 1 বছর ভালো যায় আর 1 বছর খারাপ যায়, পরেরটা আরেকটু ভালো, তারপর আরো খারাপ, যদি ঈশ্বর চান। কতজন লোক থাকে এখানে? 3 ছেলে আর বিয়ের উপযুক্ত 1 মেয়ে। চিয়ার্স। ধন্যবাদ। আপনার জন্য পেপসি। চা খেয়ে ওনারা গাঁজার ডাল ছাড়তে শুরু করলেন। এটা গাঁজার একটা ডাল। এটা কিপ, প্রাকৃতিক খোদ গাছের কিপ লাগে তামাকের জন্য। সিনেমা দেখার জন্য, আরামের জন্য। আমি ধূমপান করি মাথা পরিষ্কার আর শান্ত রাখতে। ঘুমোতে চাই ঘুমোই, কাজ করতে চাই করি, খেতে চাই খাই, নিশ্চয়ই। দেখতে চাই দেখি। মাঝে মাঝে লোকের আমার ক্ষেত থেকে কিপ চুরিও করে। আপনি দিনে কতবার ধূমপান করেন? 8 থেকে 9 বার। হ্যাঁ, কাল আমরা সব দেখব। দুঃসাহসিক ব্যাপার। পেপসিকে বিদায় জানালাম আর পরদিন সকাল সকাল দেখা করার পরিকল্পনা করলাম। আমরা চরসের ব্যাপারে সবকিছু জানার তাগিদে ঘুম থেকে উঠে পড়লাম। ব্রেকফাস্ট সেরে ঠিক করলাম পেপসিকে সারপ্রাইজ দেব। আমরা এই দোকানে এসেছি বাচ্চাদের জন্য কিছু মিষ্টি কিনবো বলে, কারণ গতকাল পেপসির বাড়িতে প্রায় 6 কি 8 জন বাচ্চাকে দেখেছি। এই যে প্রায় 9,700 টাকার খাবার আছে। মনে হয় আমরা ওখানে পৌঁছানো মাত্র উনি খুব খুশি হবেন। যদিও আমাদের জায়গা কম ছিল, তবুও আমরা ওনার বাড়িতে যাওয়ার জন্য উত্তেজিত ছিলাম। শুভ সকাল পেপসি। শুভ সকাল। কেমন আছেন? ভালো ভালো, সব ভালো। দেখুন আমরা আপনার জন্য বাজার থেকে কিছু খাবার কিনে এনেছি। আচ্ছা, হ্যাঁ, এই নিন। ধন্যবাদ 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 ধন্যবাদ। সব কুকিজ বাচ্চাদের জন্য আর এটা আপনার জন্য। ও, সিগারেট? সিগারেট ওদের স্কুলে যাওয়ার জন্য। ও হুররে হুররে, পেপসি হুররে হুররে। এটা কি আপনার পারিবারিক জমি? হ্যাঁ, সব আমাদের, আমার বাবা আর আমার স্ত্রীর মায়ের। ও, আর এই সবগুলোই কি গাঁজার ক্ষেত? পুরোটাই গাঁজার, পুরোটাই গাঁজার। কোনো বালি নেই, আলুও নেই, কিছু শুধু না, গাঁজা। শুধু গাঁজা। এটা গাঁজার গাছ। এই যে এই গাছটা, এটা গাঁজার গাছ। মজার ব্যাপার হলো যে এখানকার স্কুলটা আক্ষরিক অর্থেই গাঁজার ক্ষেত দিয়ে ঘেরা। দেখতেই পাচ্ছেন এটা এখন খালি, কিন্তু আমি আপনাদের ফুটেজ দেখাবো যখন এটা বড় হবে। ওরা এর আশেপাশেই বেড়ে ওঠে আর আমার বিশ্বাস ওদের অনেকেই খুব অল্প বয়সেই এর ধূমপান করে। আপনি কতদিন ধরে এই কাজটা করে চলেছেন? 47 বছর, 46 বছর ধরে। ওখানেই ছোটবেলায় আমি ওখানেই থাকতাম, আমার বাবার বাড়ি ওখানেই ছিল। পেপসি বললেন যে ওনার বাবা মা গরিব ছিলেন আর খুব অনিশ্চিত পরিস্থিতিতে থাকতেন, যে কারণে উনি কখনো স্কুলে যাননি। কেন ঠিক করেছিলেন গাঁজার চাষ শুরু করবেন? কারণ জল নেই তো। জল নেই। জল আছে তো সব আছে। জল না থাকলে কিছুই গজাবে না, শুধুই হবে কিপ। এটা খুব শুষ্ক এলাকা যেখানে খুব বেশি বৃষ্টি হয় না।
তবে খুব কম জলে গাঁজা গাছ জন্মায়। এখন আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে কিফ কাটা হয়ে গেছে, তাই তো? প্রায় মাসখানেক আগে, যে কারণে এখন সবকিছু এত ছোট। উনি যা বললেন তাতে এটাই ওনাদের একমাত্র বিকল্প। মানে ওনারা এখানে জন্মেছেন, এটা ওনাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া ভূমি, কাজ করার জন্য কোনো কারখানাই নেই। কেতামা হলো গাঁজার জায়গা। উনি বলেন ওনার 2000 বর্গমিটার জমি আছে আর 4 জন লোক ওনাকে খেতে সাহায্য করে গাঁজা গাছ রোপণ আর পরিচর্যা করতে। কিন্তু প্রায় সরকার থেকে ঝামেলা করে আর অবৈধ চাষের জন্য জরিমানা ও ফিস দিতে বাধ্য করে। দেখুন, এখানে কিছু লম্বা গাছ আছে যেগুলো এখনো কাটা হয়নি। যা দেখছি এগুলো সব গাঁজা গাছ। বাড়িতে ধূমপান করতে উচ্চমানের কিফ, এটা মাঝারি মানের গরিবের ধূমপানের জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এই 4টে নিম্নমানের, খারাপ মানের। এটা এমনকি ইউরোপেও হ্যাঁ, যায় না। এটা যায় আফ্রিকায়। কি খারাপ গন্ধ, বাবা, উৎকট গন্ধ। যা তা। কি করে জানেন কখন ফসল কাটার সময় হবে? পাতা গজালে তখনই এটা কাটতে হবে। এটা নিম্নমানের হওয়ায় ব্যবহার হয় ব্রাউনি, ক্রিমের জন্য। চুলের জন্য পুরুষও নয়, স্ত্রীও নয়। একসাথে বাড়ে। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, একটা স্ত্রী একটা পুরুষ। আর পুরুষটা কিসের জন্য লাগে? পুরুষটাকে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া হয়, জঞ্জাল। জঞ্জাল। পেপসি চেয়েছিলেন আমরা যেন পাহাড়ের চূড়া থেকে দৃশ্যটা দেখি। পথে আমি চরস আর মারিজুয়ানার মধ্যে পার্থক্য বুঝিয়ে বলবো। দুটোই একই গাছ, গাঁজা থেকে আসে। মারিজুয়ানা তৈরি হয় গাঁজা গাছের ফুল থেকে আর সাধারণত ধূমপান করা হয়। অন্যদিকে ফুল থেকে 18 রজন সংগ্রহ করে তৈরি করা ঘনীভূত রূপ হলো চরস। রেজিনে সাইকো অ্যাক্টিভ যৌগ THC অনেক বেশি থাকে, তাই চরস মারিজুয়ানার চেয়েও বেশি করা হয়। সহজ কথায় এগুলো খানিকটা একই রকম হলেও তৈরির প্রক্রিয়া আলাদা হয়। পেট চালাতেও লাগে, আবার মাথা সাফ করতেও লাগে। 30টা বছর। ধূমপান হ্যাঁ দিনে মোটামুটি 1 গ্রাম করে। হ্যাঁ। আপনি কতগুলো ভাষা বলেন? স্প্যানিশ, অল্প একটু ইংলিশ, একটু একটু ইটালিয়ান আর আরবি। হ্যাঁ। এরপর প্রক্রিয়ার বাকি অংশটা সম্পর্কে আমার কৌতূহল জাগতে শুরু করে। উনি কত টাকা আয় করেন, কত কিলো উৎপাদন করেন, পুলিশ বাধা দেয় কিনা। উত্তর খুঁজতে ওনার বাড়িতে ফিরে গেলাম। এটাকে বলা হয় ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল? ক্রিটিক্যাল, হ্যাঁ। বুঝলাম। এটা হলো মরক্কান কিফ। এই বীজগুলো আমি বিক্রি করি আমেরিকার লোকেদের কাছে আর মরক্কোর লোকেদের কাছে। আচ্ছা, মাফিয়াদের কাছে। হ্যাঁ, মাফিয়ার কাছেও বিক্রি করি। সেরা মানের? সারা বিশ্বের সর্বোচ্চ মানের। ধূমপানের জন্য, মাথা সাফ রাখার জন্য, আরাম করার জন্য। দেখো, শুকে দেখো। ভালোই। দাঁড়াও, দেখো। আলাদা, তাই না? কোনটা বেশি ভালো, এটা না ওটা? এটা। হ্যাঁ, সর্বোচ্চ হ্যাঁ, মানের। এটা মরক্কান। এটা বেশি করা। এটা হেরোইনের মতো। আমি যদি গাড়ি চালাই, বুঝলে তো, এটা ভাবার জন্য, দেখার জন্য, বুঝেছো? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। কত কিলো আছে এখানে? এখানে হ্যাঁ। এখানে 50 কিলো। 50? 50 বাহ। ডাল থেকে। তাহলে 100 100 কিলো। 100 কিলো, ঠিক। এখানে অন্তত 150 কিলো তো হবেই। মোট 300 কিলো আছে। 3 কিলো মতো শুকনো পাউডার বের করতে। এই যে এই বীজটা, এটা ইউরোপের। 100 কিলো মরক্কান কিফ ডাল। তুমি ভালো মানের 1 কিলোগ্রাম পাবে, বুঝলে? স্পষ্ট করে বলতে গেলে এখানে যদিও 300 কিলোর উপর গাঁজা গাছ রয়েছে, এগুলো মাত্র 4 বা 5 কিলো পাউডার উৎপাদন করবে। এর বেশিরভাগই নষ্ট হয়। বোঝার সুবিধার জন্য উনি আমেরিকা থেকে চরস বিক্রি করেন গ্রাম প্রতি 70 পয়সায়, আর খাঁটি কেতমা চরস গ্রাম প্রতি 126 টাকায়। ওটা 1,45,560 টাকা, 1,45,560 টাকা, 4,85,200 টাকা। আমার 3 সন্তান, আমার বউ আর আমি। হ্যাঁ হ্যাঁ। 5 জন মানুষ। আমার জামা কাপড় চাই, অনেক খরচ। খুব বেশি না, অনেক, খুব অনেক, বেশি না। অনেক খরচ। এটা কম করে হলেও 5 গুণ বেশি দামে বিক্রি হয়। এটা নিয়ে ভাবার পর আমি নিশ্চিত যে এটা 15 বা 20 গুণ বেশি দামে বিক্রি হতে পারে। আমি নিশ্চিত যে এটা 97,04,000 টাকার বেশি আয় দিতে পারে। এত কিছুর পর হয়তো ভাবছেন যে এই মানুষটা কি করে এত খোলামেলাভাবে ওনার ক্ষেত, ওনার কাজের ছবি তোলার সুযোগ আমাদের দিচ্ছেন। 2021 সালে ঔষধি ও প্রসাধনিক কাজে ব্যবহারের জন্য গাঁজা বৈধ হয়েছিল। বিনোদন বা অন্যদের কাছে বিক্রির জন্য এটা এখনো সম্পূর্ণ অবৈধ। কিন্তু চরস থেকে মরক্কোর বছরে আয় 6,800 কোটি থেকে 9,700 কোটি টাকা। সারা বিশ্বের 40% চরস আসে এখান থেকে। প্রক্রিয়াটা চালিয়ে যেতে ওনারা একটা শিফটার নেন আর এটা একটা বিশাল প্লাস্টিকের ব্যাগের ভেতরে রাখেন। তারপর যে গাঁজার ডালগুলোকে গুঁড়ো করা হবে সেগুলো বেছে নেন আর একেবারে ওপরে রাখেন। আপনি যদি এ নিয়ে ভেবে দেখেন তাহলে এর বেশিরভাগটাই কাজে লাগে ঔষধি আর ব্যবহারিক উদ্দেশ্যে। একবার চারাগুলো ভর্তি করা হয়ে গেলে ওনারা সমস্ত গাঁজার ডালগুলোকে জড়ো করেন আর শুকোতে দেন। এই ডালগুলো চারপাশের সবচেয়ে টেকসই উপকরণগুলোর মধ্যে একটা। যেমন ধরুন, এগুলো টেবিল তৈরিতে ব্যবহার করা যেতে পারে আর ওনারা এগুলো ঘরের ছাদকে মজবুত করতে কাজে লাগান। এবার জাদু শুরু। ব্যাগটা টেপ দিয়ে সিল করেন, দুটো লাঠি ধরেন আর বিখ্যাত ঢাক বাজানো শুরু করেন।
ওনারা 10 থেকে 15 মিনিট ধরে এটা বাজাতে থাকেন পাতা খসার ও পাউডার ঝরে পড়ার জন্য। ওনারা এই পাউডারকে 3 দিন ধরে শুকোতে দেন আর আর এক দফায় আবার ব্যবহার করতে পারেন। এই প্রথম দফায় পাউডারের দাম অনেক, দ্বিতীয় দফারটা দামে সস্তা, নিশ্চয়ই তৃতীয়টা আরো সস্তা। প্রতিবারই কমে, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে বিশুদ্ধ মানের এটাই বানাতে পারেন। ভালো মান পেতে 2 কিলো ডাল লাগবেই। এটাই হলো কেতামার সেই আসল গ্রিন গোল্ড। দেখুন, এই সবচেয়ে সেরা মানেরটা, মরক্কোর কেতামা কোয়ালিটি। আর এটা হলো আমেরিকান ড্রাগ, তাই আপনি পার্থক্যটা দেখতে পাচ্ছেন। কেমন না, এটা? তেমন ভালো? ভালো নয়। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, বিশেষত যখন জানা এটা অবৈধ এত জায়গায়, আর তবু ওনারা আমাদের গোটা প্রক্রিয়াটা এত খোলাখুলিভাবে দেখাচ্ছেন। তাহলে এবার আপনি এটা বিক্রি করেন। 11 গ্রাম, 12 গ্রাম। ওনারা সাধারণত ওজন মাপার যন্ত্র ব্যবহার করে থাকেন, কারণ এখানকার ক্রেতারা ওজনের ব্যাপারে খুবই সতর্ক থাকেন। 4 গ্রাম। 4 গ্রাম এটা। প্রথমে প্লাস্টিকের উপরে রাখা হয় যাতে নোংরা না হয়। দেখা যাক আমরা কি বানিয়েছি। 14 গ্রাম। এটা বিক্রি করি না, নিজের জন্য রাখি। এটা 1 কিলোর মতো হবে। বাহ। 4 বছর 5 বছর ধরে এখানে রেখে দাও। আর এটা ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। এখানে উনি ওনার চরসের উপরে দেওয়া চিহ্নটা আমাদের দেখালেন, যা দেখে এটা ওনার বলেই লোকেরা জানে। এই প্রক্রিয়া ঋতুভিত্তিক হয়ে থাকে। ওনারা বছরে একবারই ফসল কাটেন, জীবন ধারণের জন্য এই ফসলই যথেষ্ট। আর ওনারা শ্রমিকদের, মানে এই 4 জনকেই বেতন দেন 387 টাকা ঘন্টায়। সব মিলিয়ে হয়তো আরো বেশি হবে, যাতে প্রতি শ্রমিক পান মাসে 97,000 টাকা। কিন্তু ইউরোপের মতো জায়গায় এর মূল্য দাঁড়াবে লাখ লাখ টাকার সমান। পুরো সময়টা ধরে ওনার স্ত্রী আমাদের জন্য মরক্কোর খাবার রান্না করলেন। অসাধারণ লাগছিল। বাহ, প্রত্যেকটাই লোভনীয়। ধন্যবাদ আপনাকে। অবশ্যই হ্যাঁ, খুব ভালো হয়েছে। এটা একটা পরিবারের মতোই। বিয়ে বাড়ির মতন লাগছে। আমরা খাবার খেতে খেতে কথা বলছিলাম। পেপসি আমাদের বললেন যে কেতামায় 100 গ্রাম পর্যন্ত গাঁজা নিয়ে ঘুরতে পারবে আর পুলিশ কিছুই বলবে না। কিন্তু যদি এলাকার বাইরে 100 গ্রামের বেশি গাঁজা সমেত ধরে, তাহলে কপালে দুর্ভোগ আছে। এটা সত্যি যে কেতামা থেকে যত দূরে যাবেন নিয়ন্ত্রণ তত কঠোর হবে। কিন্তু এগুলোই হলো এখানকার নিয়ম। উনি কিছু সত্যি ঘটনাও বললেন। আমি যখন প্রথমেই আমার এই চরসের ব্যবসা শুরু করেছিলাম, আমার পার্টনার ছিল একজন মরক্কান। ওই লোক বেলজিয়ামে থাকতো। সে আমাকে অনেক টাকা আয় করতে সাহায্য করে, কিন্তু সে টাকা এখন কোথায়? সেই লোক আমাকে ঠকালো আর 97 লাখ টাকা নিয়ে নিল। বাহ, 97 লক্ষ টাকা! অবিশ্বাস্য। এখানে কি মারদাঙ্গা হয়েছে, নাকি আপনার এখানে আরো কোনো সমস্যা হয়েছে? এখানেও মাফিয়া আছে, স্পেনের মতো। চরস ইত্যাদির ক্ষেত্রে একই ব্যাপার। কখনো ডাকাতি হয়েছে হ্যাঁ। আপনার? ওরা আমার থেকে কিলো কিলো চরস চুরি করেছে। খাওয়া হয়েছে, পেট ভরা আছে। এখন আমার কিফ লাগবে মাথা সাফ করতে। আপনি কি মুসলিম? হ্যাঁ, মুসলিম। আর এই ধূমপান করাটা কি ঠিক? ধূমপান নিয়ে ধর্মে কিছু বলে কি? ধূমপান হারাম, এটা এটা ঠিক না ইসলামের ভুল? ক্ষেত্রে। কোরআন মতে এটা ঠিক নয়। ঈশ্বর যদি চান আমি স্বর্গে বা নরকে যাই, ঈশ্বর ঠিক করবেন। ওনার নির্দেশেই সব হবে। উনিই ঠিক করে দেবেন। ঈশ্বর আমাদের মধ্যেই আছে। উনি ধূমপান আর করতে উনি পারেন? পাপের বিচার করেন না। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আপনার জীবন কতটা বদলেছে আপনার মতে? জীবনটা ভালোই ছিল, অনেক ভালো। আগে ভালো ছিল? অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো। সে সময় আমার কোনো দায় দায়িত্ব ছিল না। টাকার দরকার, বাড়ি বানানো বা অন্য কিছু করার দরকার ছিল না। এখনকার ব্যাপার আলাদা। মগজ অন্যরকম ভাবে কাজ করে। আমি চাই আমার সন্তানেরা ভালো থাকুক, একটা ভালো বাড়ি চাই। টাকা পয়সার ব্যাপারে আপনার কি মত? টাকা লাগে খাবার দাবার কেনার জন্যে, জামা কাপড় কেনার জন্যে, এই মনের শান্তির জন্যে। আমি টাকার জন্য বাঁচি না, না, না। পরিষ্কার থাকা দরকার এই মাথা। মাথা। পরিষ্কার মাথা, সদাস্য মুখ, একটা ভালো মন। আমি টাকার জন্য বাঁচি না। আপনি আমি টাকার জন্য খুশি বাঁচেন না? থাকতে, আকর্ষণীয় হতে, ভালো মন বজায় রাখতে বাঁচি। কিছু তোমার জন্য থাকলে তোমারই, আমার জন্য নয়, চাইবো না। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? ভালো খাওয়া, নিশ্চিন্তে ঘুমোনো, ভালো কাজ করা, মরক্কোর সব জায়গায় যাওয়ার সামর্থ্য, স্বাধীনতা। স্বাধীনতা? হ্যাঁ। হ্যাঁ, আপনার কাছে সবচেয়ে মূল্যবান কি? আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো ঈশ্বর আর আমার পরিবার। আর কি চাই? আপনি কি বলবেন, আপনি সুখী? ও, সব সময়, সব সময়? সব সময়, সারা জীবন ধরে। কি করে আপনি সব সময় এরকম পজিটিভ থাকেন? আমার পোশাক আছে, আমার খাবার আছে, বাড়ির জন্য সবকিছু আছে। আপনার যা আছে আমার তার কিছু মূল্যায়ন লাগবে করা। না। শেষমেশ দেখছি ওনার একটা দর্শন আছে, যেখানে সবাই যা ইচ্ছা বিশ্বাস করতে পারে, যতক্ষণ
অন্যের ক্ষতি না করছে, তাকে থাকতে দেয় আর অন্যদেরও যা খুশি তাই করতে দেয়। এই ভিডিওর জন্য আর তোমার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। পেপসির গল্প অবিশ্বাস্য আর আমাদের দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। উনি দেখালেন যে গাঁজা যেমন অনেক পরিবারের আয়ের উৎস, তেমনই উল্লেখযোগ্য ঝুঁকি আর চ্যালেঞ্জও সাথে নিয়ে আসে। ওনার গল্পের শিক্ষা মনে করিয়ে দেয় যে প্রত্যেক প্রকল্প আর পণ্যের পিছনে একটা জীবন আর একটা সম্প্রদায় রয়েছে। পেপসির পরিবার এমন এক জটিল বাস্তবতায় বাস করেন যার সত্যিকার অর্থ খুব কম লোকেই বোঝে। আর আশ্চর্যের ব্যাপার, আমাদের জন্য ওনার ঘর খুলে দিয়েছেন বিনিময়ে কিছু পাওয়ার দাবি ছাড়াই। দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মনে রাখবেন আমরা সবাই মানুষ। গুড বাই। বিদায়। সবকিছুর জন্য ধন্যবাদ পেপসি। তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ।